মিস্টার ড্যানিয়েল, প্লিজ সিট ডাউন অ্যান্ড কন্টিনিউ ইটিং। বলে উনি মন খারাপ করে নিজের চেয়ারে গিয়ে বসে খাওয়া শুরু করলো। বাকি সকলেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে যে যার চেয়ারে বসে খাওয়ায় মনোযোগী হলো। আরমানের অফিসের বিশাল হলরুমটা তখন টানটান উত্তেজনায় ভরা। অফিসের সকল কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের বসের জন্য। দুপুরে লাঞ্চের পরপরই ছুটি দেওয়ার কথা ছিল। আজ বিশেষ এক উদযাপনের দিন বলেই অফিস থেকেই সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ডিলটা সাকসেসফুল হওয়ার সকলে খুশির আবহে ডুবেছিল। মিস্টার ড্যানিয়েল লাঞ্চ শেষ করে বিদায় নিয়েছেন, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই ছড়িয়ে পড়লো একটা খবর, আরমান স্যার নাকি সবার উপস্থিতি চেয়েছেন হলরুমে। জরুরি একটা মিটিং ডেকেছেন তিনি। কারো বুঝে উঠতে দেরি হলো না যে কিছু একটা গুরুতর হয়েছে। এই কথা ছড়িয়ে পড়তে দেরি হলো না ডিজাইনের আসল ফাইল নাকি গায়েব হয়ে গেছে। কেউ একজন চুপি চুপি আসল ফাইলটা সরিয়ে তার জায়গায় নকল একটা ফাইল রেখে দিয়েছে। এমন এক ভয়ঙ্কর খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়লো পুরো অফিসে। সেই থেকে গোটা হলরুম ফিসফাসে ভরে উঠেছে। কে করলো, কেন করলো, কি হবে এখন, এইসব প্রশ্নে সবাই মুখে মুখে কথা চালাচ্ছে, কিন্তু কণ্ঠ নিচু, যেন কেউ শুনে না ফেলে। ঠিক তখনই মুহূর্তের মধ্যে হলরুমটা একেবারে স্তব্ধ হয়ে গেল। সকলের গুঞ্জন থেমে গেল আচমকায়। চোখ ঘুরে গেল দরজার দিকে। বিশাল হলরুমের বড় দরজাটা দিয়ে প্রবেশ করলো আরমান। প্রতিবারের মতোই বস্তা ভর্তি অ্যাটিটিউড নিয়ে, মাথা উঁচু করে, এক অদ্ভুত দৃঢ়তা ও তীক্ষ্ণ গাম্ভীর্য নিয়ে। মুখ তার যেন পাথরের মতন কঠিন, কোনো আবেগ নেই কোনো হাসির রেখা। তার ঠিক পেছনে পেছনে প্রবেশ করলো আবির, মিরাজ আর মায়া। আবিরের মুখে গম্ভীর ছায়া, মিরাজ স্বভাব মতো চুপচাপ, আর মায়ার চোখে মিশ্র অনুভূতির প্রতিচ্ছবি, আতঙ্ক, দুশ্চিন্তার একটা অজানা আশঙ্কা। আরমান দীপ্ত ভঙ্গিতে সবার সামনে হেঁটে এসে নিজের জন্য নির্ধারিত চেয়ারটায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে, একেবারে সেই পরিচিত আত্মবিশ্বাসী ভঙ্গিতে, যেন তার উপস্থিতি সকল প্রশ্নের উত্তর, সকল অনিশ্চয়তার ইতি। আবির, মায়ার, মিরাজ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো আরমানের পাশে। তাদের মুখে কোনো শব্দ নেই, চোখে মুখে চাপা উত্তেজনা, যেন কেউ শ্বাস নিতে ভুলে গেছে। হলরুমের পরিবেশ তখন এতটাই নিস্তব্ধ যে কারো শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। সেই নিস্তব্ধতা ছিন্ন করে মুহূর্তের মধ্যে গমগম করে উঠল আরমানের গলা। তার কণ্ঠে ছিল এমন এক গম্ভীর, কঠিন আর ধ্বংসাত্মক সুর, যেন কোনো শাসকের শেষ নির্দেশ। ফাইলটা কে সরিয়েছে? শব্দগুলো যেন বুলেট হয়ে ছুটে গেল চারিদিক দিয়ে। বাতাসে কেঁপে উঠল নিঃশব্দ দেয়ালগুলো। সেই একমাত্র বাক্যে রুম জুড়ে যেন অদৃশ্য ভূমিকম্প বয়ে গেল। এক মুহূর্তের জন্য সবাই জমে গেল, নড়াচড়া বন্ধ, চোখের পাতা ফেলাও যেন নিষিদ্ধ। প্রতিটা কর্মচারীর মুখ থেকে রং সরে গেল, বুকের ধুকপুকানি বেড়ে গেল দ্বিগুণ। কেউ কারো চোখে তাকাতে পারছে না, কেউ কেউ ঘাড় নিচু করে ফেলেছে, আবার কেউ কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা সহকর্মীদের দিকে ফিসফিস করে তাকাচ্ছে, কিন্তু কেউ সাহস করছে না উত্তর দেওয়ার। আরমান তখনও ঠান্ডা, কিন্তু তার চোখের দৃষ্টিতে আগুন, তার শরীর নিথর, অথচ চারিপাশে যেন বিস্ফোরণের পূর্বক্ষণ। নির্বিকার, সদা হাস্য, বন্ধুত্বপূর্ণ আবিরের গলায় হঠাৎ করে এক গম্ভীর সুর ধ্বনিত হলো। গোটা কনফারেন্স রুম মুহূর্তে যেন থমকে গেল। আবির বলল, আপনারা নিশ্চয়ই জানেন এই ডিলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দীর্ঘ এক সপ্তাহ ধরে আমাদের ডিজাইন টিম, বিশেষ করে সব ডিজাইনার, দিন রাত পরিশ্রম করে ফাইনাল ফাইলটি তৈরি করেছিলাম। প্রতিটি ডিটেইলে ছিল নিখুঁত যত্ন। সেই ফাইলটি আজ হঠাৎ করে উধাও হয়ে গেল, যেটা ছিল আমাদের হেড ডিজাইনার মায়ের কেবিনে। তার চোখ দুটো কঠিন হয়ে উঠল, কথার ধার যেন আরো তীক্ষ্ণ হলো। গত রাতে মিস মায়া এবং মিস তানিশা মিলে সবকিছু চেক করে কেবিনটি নিজ হাতে লক করেছিলেন। নিশ্চিন্ত ছিলেন ফাইল নিরাপদে আছে। আর আজ মিটিংয়ের সময় যখন ফাইলটি খোলা হলো, দেখা গেল তার ভেতরে কেবল সাদা কাগজ, ডিজাইনের নামগন্ধ নেই, অথচ ফাইলটা দেখতে ছিল ঠিক আগের মতোই। তার মানে স্পষ্টে কেউ ইচ্ছে করে আসল ফাইল ছড়িয়ে একদম একই রকম দেখতে ফাইল রেখে গেছে। কাজ বাইরের কেউ করতে পারে না, এই কাজ বাইরের কেউ করতে পারে না। অফিসের কারো পক্ষে এটা সম্ভব। এক মুহূর্ত নীরবতা, তারপর আবিরের কণ্ঠে শুনতে পাওয়া গেল দৃঢ় সতর্কবাণী, তাই বলছি, যিনি এটা করেছেন অনুগ্রহ করে নিজ থেকে সামনে আসুন। তাতে হয়তো কিছুটা ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু যদি আমাদের খুঁজে বের করতে হয় তাহলে তার শাস্তি হবে ভয়াবহ। আমরা কোনো আপোষ করব না। আবিরের এই রূপকে কখনো দেখেনি। গোটা হলঘর জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা। নীরবতা ভেদ করে কেবল ফিসফিস শব্দ। কে হতে পারে? কেনই বা করবে এমন কাজ? এই ডিলটা তো আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন। সবার চোখে স্পষ্ট ভয়। তারা জানে আরমান স্যারের রাগ কতটা ভয়ানক হতে পারে, বিশেষ করে এমন একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে। পুরো অফিসের এক সপ্তাহের অমানসিক পরিশ্রম, এক একটা ডিজাইনের প্রতিটা লাইনের পেছনে ছিল নির্ঘুম রাত, চাপ এবং এক অদম্য ইচ্ছা এই ডিলটা জেতার। আর আজ যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম, তখন আশার আলো হয়ে উঠলেন মায়া। হ্যাঁ, মায়ার বুদ্ধিমত্তার জন্য আজ বেঁচে গেছে দলটি।
প্রতিটা ডিজাইনের কপিও আলাদা করে সংরক্ষণ করেছিল একটি ফাইলে, আর হারিয়ে যাওয়া ফাইলটা ছিল সেই কপি ফাইল। ঠিক সময়ে মায়া তুলে ধরে আসলো আসল ফাইল, যার জন্য কাস্টমারদের সামনে তারা তুলে ধরতে পেরেছে প্রকৃত কাজটি। ডিলটি তারা পেয়েছে ঠিকই, কিন্তু সেই বিজয়ের আনন্দে নেই উচ্ছ্বাস, নেই হাসির ছোঁয়া, আছে কেবল শঙ্কা, সন্দেহ আর এক ভয়াবহ প্রশ্ন। দলটার মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক। মায়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হলরুমের প্রতিটা মানুষের ফিসফিস আওয়াজ যেন সেই মুহূর্তে ধারালো ছুরির মতো মায়ার শরীরে এসে বিচ্ছিল। আবিরের কথাগুলো যেন চারিদিকের বাতাসকে ঘন করে তুলেছিল। ঘরটা ভারী হয়ে উঠেছিল সন্দেহ, শঙ্কা, চাপা উত্তেজনায়। তবে তার বুকের ভিতর চলছিল একেবারে ভিন্ন এক যুদ্ধ। হেড ডিজাইনার মায়া চিরশান্ত, কাজ পাগল, ঠান্ডা মাথার মানুষ, এই মুহূর্তে নিজের ভেতরে অনুভব করছিল এক অদ্ভুত রকম চাপ। হ্যাঁ, ডিলটা তারা পেয়েছে। নিজের সেই শেষ মুহূর্তের সিদ্ধান্ত, প্রতিটা ডিজাইনের ব্যাকআপ আলাদা করে রাখা, তা আজ তাদের রক্ষা করেছে। কিন্তু এতে কি হৃদয়ের ভার কিছুটা হালকা হয়েছে? মোটেও না। তার ভেতরে এক জ্বালা জ্বলছিল, যন্ত্রণা, সেই নাম বিশ্বাসভঙ্গ। এই অফিস, এই টিম, এখানে প্রতিটা মানুষকে মায়া জেনেছে, বুঝেছে, ভালোবেসেছে, সবার সাথে শেয়ার করেছেন প্রতিটা সৃষ্টির আনন্দ। অথচ এই টিমের মাঝে লুকিয়ে আছে কেউ, যে কিনা সবকিছু পেছন থেকে ছুরি মেরেছে। মায়ার চোখ পড়ল আশেপাশে থাকা সহকর্মীদের দিকে। সকলেই মাথা নিচু করে একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে ব্যস্ত। সবার মুখেই আছে কিছুটা ভয়, আতঙ্ক। প্রত্যেকেই যেন নিষ্পাপ, আবার প্রত্যেকেই যেন সম্ভাব্য সন্দেহের ভাজন। মায়া অনুভব করলো এক গভীর শূন্যতা বুকের ভিতরে জমাট বাঁধছে। তার সবচেয়ে আপন জায়গাটা, তার টিম, তার সহযোদ্ধারা, তার মধ্যেই আজ একটা দেয়াল তৈরি হয়ে গেল। সেই দেয়ালের ওপার থেকে আর সহজে কারো চোখে চোখ রাখা যাবে না। কিন্তু তবুও মায়া জানে এখন ভেঙে পড়ার সময় নয়, এখন নিজের অনুভূতি লুকিয়ে রেখে ঠান্ডা মাথায় চিন্তা করার সময়। কারণ সেই বিশ্বাসঘাতক যদি ধরা না পড়ে, তবে এই বিষ একদিন পুরো দলটাকে নিঃশেষ করে দেবে। মায়ার চোখ দুটো ছিল স্থির, কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধাক্কা দিল। ও কাউকে উদ্দেশ্য করে কথা বলেনি, অথচ প্রত্যেকেই বুঝে গেল এই কথা তার জন্য। মায়া বলল, আমি জানি আমরা সবাই একসঙ্গে খুব কঠিন একটা সপ্তাহ পেরিয়েছি। রাত জেগে চাপ সহ্য করে একসঙ্গে কাজ করেছি আমরা, কারণ আমরা একটা টিম, একটা স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম যেন নিজেদের শেয়ারটা দিতে পারি। ওর কণ্ঠ কিছুটা থেমে গেল, চোখ বুলিয়ে নিল চারিপাশে থাকা চেনা মুখগুলোর দিকে, তারপর আবারও বলল। মায়ার চোখের দৃষ্টিটা তখন যেন একটু কঠিন হয়ে উঠল। ও সরাসরি কারোর দিকে তাকালো না, তবু যেন তার কথাগুলো এক অদৃশ্য ছায়ামূর্তির দিকে সোজা ছুটে গেল। আপনি জানেন আপনি কে, আপনি জানেন আপনি এটা ইচ্ছে করেই করেছেন। আমি জানি না আপনি কাকে আঘাত করতে চেয়েছেন, আমাকে, টিমকে, না পুরো কোম্পানিকে। কিন্তু যেটাই হোক, আপনি হয়তো ভুলে গেছেন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আপনারও হয়তো পরিশ্রম ছিল ওই ফাইল রেডি করার পেছনে। আপনি এক হিংসার নেশায় হয়তো নিজের পরিশ্রমের কথাটাও ভাবলেন না। মনে রাখবেন, বিশ্বাস কিন্তু একবার ভাঙলে সেটা আর আগের মতো জোড়া লাগে না। এক মুহূর্ত থেমে মায়া নিঃশ্বাস নিল, তারপর শেষ কথাগুলো উচ্চারণ করলো গম্ভীর সুরে। আপনি যদি সাহস দেখাতে চান তাহলে সামনে এসে সত্যি বলুন। ভুল মানুষই করে, কিন্তু নিজের দায়িত্ব স্বীকার করার সাহস তো আর সবাই রাখে না। আপনি সেই সুযোগ এখনো হারাননি। এখনো সময় আছে, নিজেকে সরিয়ে না রেখে সত্যিটা স্বীকার করুন। নইলে মনে রাখবেন, সত্য কোনোদিনও চাপা পড়ে না, ঠিকই বেরিয়ে আসে। আর সেদিন আপনার মুখটা যেমন আমাদের সামনে আসবে, তেমনি আপনার আসল চেহারাটাও। পুরো হল রুম তখন পাথরের মতো স্তব্ধ, যেন প্রত্যেকেই নিজের ভেতরটা ছুঁয়ে দেখছে। আমি কি তবে সেই সন্দেহের ছায়ায় আছি? আর যিনি সত্যিই দোষী, তার হৃদয়ে তখন হয়তো এক কাঁপুনি, এক অস্থিরতা। সে ভাবছে, মায়া কি জানে? কিছু না কিছু সে ঠিকই জানে। না, এত কিছু ঘটার পরেও সে অজ্ঞাত ব্যক্তি সামনে এলো না, যেন কোনো কিছু তোয়াক্কা নেই তার। হয়তো তার আত্মবিশ্বাস এতটাই প্রবল, সে ভাবছে কাজটা সে এমন নিখুঁতভাবে সম্পন্ন করেছে যে তাকে চিহ্নিত করা কোনোভাবেই সম্ভব নয়। বাহ্যিক দৃষ্টিতে যতই হুমকি ধামকি আসুক, যতই প্রশ্ন উঠুক, কেউ কখনো জানতে পারবে না এই ষড়যন্ত্রের নেপথ্যে সেই রয়ে গেছে। রুম জুড়ে থমথমে এক নিঃশব্দ পরিবেশ। হলঘরে একদিকে সবাই নীরব, অন্যদিকে গাঢ় চিন্তায় ডুবে থাকা আরমান পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে বসে আছে। তার চোখে মুখে স্পষ্ট এক ধরনের জেদ, দৃঢ়তা। মায়া যখন দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য রাখছিল, তখন আরমানের তীক্ষ্ণ দৃষ্টি যেন রাডারের মতো এক একজনের মুখের উপর দিয়ে সরে যাচ্ছিল ধীরে ধীরে, নিখুঁতভাবে। রুমে উপস্থিত প্রতিটি মানুষ সেই দৃষ্টি টের পাচ্ছিল, আর সেই তীক্ষ্ণ দৃষ্টির স্পর্শ যার চোখে লাগছিল, সে যেন কেমন করে মাথা নিচু করে ফেলছিল এক ধরনের অপরাধ বোধ অথবা আত্মরক্ষার প্রবৃত্তিতে, যেন বোঝাতে চাইছিল আমি নয়, আমি নির্দোষ, আমি কিছুই জানি না। মায়ার কথা শেষ হতে আরমান আবারও একবার রুম জুড়ে চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি এবার আরও দৃঢ়, আরও অনড়।
হঠাৎ করেই সে আবিরের দিকে তাকিয়ে মৃদু একটা ইশারা করলো। সেই ইশারার ভাষা আবির ভালো করেই বুঝে নিল। গম্ভীর কণ্ঠে সে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এত কিছু বলার সত্ত্বেও অপরাধে যদি সামনে না আসে তাহলে এবার আমাদের নিচের পথে হাঁটতে হবে। আমরা আমাদের মতো করেই খুঁজে বের করব কে এর পেছনে আছে। আবিরের কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, ছিল কেবল দৃঢ়তা। কথা শেষ করে এসে ঘুরে দাঁড়িয়ে অফিসের সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা 2 জন কর্মীর দিকে তাকিয়ে বলল, সিসিটিভি ক্যামেরা ফুটেজটা বের করুন। এখন আপনি আপনাদের কাজ শুরু করুন। ঘর জুড়ে আবারও ছড়িয়ে পড়ল এক অদৃশ্য আতঙ্কের স্রোত। চাপা উত্তেজনা যেন হঠাৎই নিঃশব্দ বিস্ফোরণের মতো আঘাত হানল উপস্থিত সকলের মনে। কারো মুখে আর কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দনের শব্দ যেন ক্রমশ গাঢ় হয়ে উঠছে। কেবল অনুভব করা যাচ্ছে সময় থমকে গেছে এক অজানা রহস্যের সামনে দাঁড়িয়ে। কারণ এখন খেলার নিয়ম আরমান ও তার টিমের হাতে, বাকিরা কেবল দর্শক। অল্প কিছু সময় পর সিকিউরিটি রুমের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ ফুটেজ খুলে দেখায় বিশাল স্ক্রিনে। সকলের দৃষ্টি আটকে গেল সেই দৃশ্যের উপর। ফুটেজে দেখা গেল রাতের কোনো এক নিস্তব্ধ সময় এক নারী, শাড়ি পরা অথচ সারা শরীর চাদরে মুড়ে রাখা, চুপচাপ প্রবেশ করছে সিকিউরিটি কন্ট্রোল রুমে। তার চলনে ছিল অসাধারণ সাবধানতা, যেন প্রতিটা পদক্ষেপ আগে থেকে হিসেব করে রাখা। কিছুক্ষণের মধ্যে স্পষ্ট দেখা যায় রুমের দায়িত্বে থাকা 2 জন নিরাপত্তা কর্মী অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। নিঃশব্দে ছায়ার মতো নড়াচড়া করতে করতে নারীটি এগিয়ে গেল কম্পিউটারের টার্মিনালের দিকে। তারপর ধীরে ধীরে নিখুঁত দক্ষতায় তার আঙ্গুলগুলো চালাতে লাগলো কিবোর্ডে। তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় সে নির্দিষ্ট কিছু সিকিউরিটি ফুটেজ, বিশেষ করে নিজের প্রবেশের মুহূর্তগুলো একে একে মুছে দিচ্ছে, যেন কখনো সে সেখানে ছিলই না। তবে এখানেই শেষ নয়। কাজ শেষ করে কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই সে আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। চাদরে মোড়া মুখটি তখনও অদৃশ্য, এইটুকুও দৃশ্যমান নয়, যেন ছায়া হেঁটে যাচ্ছে করিডোর জুড়ে। পরবর্তী ফুটেজে দেখা যায় সে সোজা গিয়ে দাঁড়ায় মায়ার কেবিনের সামনের করিডোরে। মুহূর্তের মধ্যে সে করিডোরের লাইট সুইচ অফ করে দেয়। সঙ্গে সঙ্গে চারিপাশ ডুবে যায় গাঢ় অন্ধকারে। এক রহস্যময় কুয়াশা যেন সমস্তটা ঢেকে ফেলল। এরপর আর কিছু স্পষ্ট দেখা যায় না, সবকিছু যেন নিঃশেষ হয়েছে অন্ধকারে চাদরে। রুমের মধ্যে নিস্তব্ধতা চেপে বসে আরো গভীরভাবে। কারো নিঃশ্বাস ফেলার শব্দ যেন কানে এসে ধাক্কা খাচ্ছে। শুধুমাত্র আরমান বাদে রুমে থাকা প্রত্যেকটা ব্যক্তি গভীর মনোযোগে ফুটেজের প্রতিটা প্রেম পর্যবেক্ষণ করে। ফুটেজের সেই রহস্যময় দৃশ্য শেষ হতে রুম জুড়ে আবারও ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নিস্তব্ধতা। কেউ কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে যেন সবার মনে একটাই প্রশ্ন ঘূর্ণি তুলে দিচ্ছে, কে সেই নারী? ধীরে ধীরে মায়ার টিমে কাজ করা প্রত্যেকটা ডিজাইনারের চোখ একে একে ঘুরে গেল রুমের এক কোণায় থাকা হুইলচেয়ারে বসে থাকা দিশার দিকে। যেন অজান্তেই সকল সন্দেহটি ঠিক তাক করলো তার দিকেই। দিশা প্রথমে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে, কিন্তু যখন টের পেল যে একে একে সবার চোখ তার দিকে নিবদ্ধ, তখন তার শরীরটা মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে একবার দেখলো, আবার নিজের হাত জড়ো করে বসে রইল, কিন্তু সেই দৃষ্টি থেকে রেহাই নেই। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো। ওর চোখে তখন একটাই ভীত ভীত ভাব, যেন কেউ ওকে অন্ধকারে দাঁড় করিয়ে দিয়েছে আর আলোটা একদম ওর মুখের উপর ফেলে রেখেছে। হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে। একটা রুমাল বের করে হাত কাঁপতে কাঁপতে কপালের ঘাম মুছে নিল সে। তারপর আমতা আমতা করে গলায় আতঙ্ক মেশানো এক ব্যাকুলতায় বলল, তো তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ওটা ওটা আমি না, আমি না। তার কণ্ঠে ছিল না কোনো জোর, বরং ছিল ভাঙা বিশ্বাস আর প্রচণ্ড অস্থিরতা। কথাগুলো যেন তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, বা হয়তো সে চাইছিল সবাই বিশ্বাস করুক যে সে নির্দোষ। রুম জুড়ে তখনও কারো মুখে কোনো শব্দ নেই, শুধু দিশার কাঁপা কাঁপা কণ্ঠ আর অনিশ্চিত দৃষ্টি প্রতিধ্বনিত হচ্ছিল চারিপাশে। সিকিউরিটি কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা 2 জন নিরাপত্তা কর্মী, যারা ঘটনার রাতে রাত্রিকালীন ডিউটিতে ছিলেন, তাদের চা পৌঁছে দিয়েছিল যে ছেলেটি, সেই ক্যান্টিন বয়ের নাম সমীর। তাকে ডেকে আনা হয়েছে প্রশ্নের মুখোমুখি করার জন্য। পুরো হলরুম তখন স্তব্ধ, টান টান উত্তেজনায় ভর্তি। আরমান ধীরে চোখ তুলে তাকাতে সমীরের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। তার কণ্ঠে দারুণ ভীতি, স্নায়ু যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। দিশা ম্যাম আমার ওই ঔষধের সাথে চা মিশাতে বলছিলেন, ভুল হয়ে গেছে স্যার। কথাগুলো বলতে বলতে সমীর ভেঙে পড়ে আরমানের পায়ের কাছে। ভয়ে, লজ্জায়, অপরাধবোধে সবকিছুতে যেন তার মনোজগৎ একসাথে চূর্ণ বিচূর্ণ। সে দুহাতে আরমানের পা জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করতে থাকে, কিন্তু আরমান কেবল একবার শান্তভাবে হাত তুলে তাকে থামিয়ে দিল। কোনো রকম চিৎকার বা রাগ নয়, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টিতে এমন এক শীতল দৃঢ়তা, যেন শীতল আগুনে পুড়ে যাচ্ছে কেউ।
সমীর চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো একপাশে। আর হলরুমে নেমে এলো নিস্তব্ধতা। তখন আরমানের দৃষ্টি চলে গেল দিশার দিকে। গভীর নীরব স্থির এক দৃষ্টি, যেন চোখের ভাষাতেই সে সবকিছু বলছে। তুমি ধরা পড়ে গেছো। আর দিশা আতঙ্কে তার মুখ বিবর্ণ হয়ে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘামের ফোঁটা। কাপা কাপা গলায় সে হঠাৎ চিৎকার করে উঠল। মিথ্যে, এই সব কিছু মিথ্যে, ফাঁসানো হচ্ছে আমাকে। তানিশা তখন একটু এগিয়ে সে বলল, কিন্তু ম্যাম, ওই সিসিটিভি ফুটেজে থাকা মেয়েটি দেখতে ঠিক আপনার মতো। আর কালকে আপনার পরনে যে শাড়িটা ছিল, সিসিটিভি ফুটেজের মেয়েটির পরনও ঠিক সেই রকম শাড়ি ছিল। দিশা ব্যাকুল গলায় সাফাই দিল। এই ধরনের শাড়ি আমি একা পরি না তানিশা। এই অফিসে কম মেয়ে কাজ করে না, অনেকেই পরে এরকম শাড়ি। আর ফুটেজে মেয়েটির মুখ তো স্পষ্ট না, তাহলে কিভাবে প্রমাণ হলো মেয়েটি আমি? দিশার এই কথার কোনো উত্তর খুঁজে পেল না তানিশা। কিছুটা দ্বিধাগ্রস্তভাবে চুপ করে গেল। আর দিশা সেই মুহূর্তে মনে মনে একটুখানি বিজয়ের হাসি হাসলো, যেন সে ভাবছে এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু আবির চুপ থাকেনি। গলায় রাগ চেপে রেখে দৃঢ়স্বরে বলল, মিস দিশা, এখনো প্রমাণ চাই আপনার? সমীর তো বলল আপনি তাকে গার্ডদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলেছেন। দিশা তখন আরো আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, মিথ্যে বলছে। ওর কাছে কোনো প্রমাণ আছে আমি ওকে এমন কিছু করতে বলেছি? তার কোনো নির্দিষ্ট প্রমাণ? সমীর তখন মাথা নিচু করে দাঁড়িয়ে, কণ্ঠে গভীর লজ্জা আর গ্লানি। স্যার, উনি আমার বাইরে দেখা করতে বলছিলেন। প্রথমে বলেছিলেন একটা কাজ দিবে, যদি ঠিকমতো করি তাহলে মোটা অঙ্কের টাকা পাবো। পরে দেখা করতে গেলে উনি এই কাজের অফার দেন। আমি প্রথমে না করি। বাড়িতে আমার অসুস্থ মা আছে, অনেক টাকা লাগে চিকিৎসা। উনি সেটা জানতেন, আর সেটা সুযোগ নিয়ে আমাকে রাজি করায়। তারপর আমিও অনেক ভেবে রাজি হয়ে যাই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই স্যার। আরমান তখনও চুপ, শুধু দিশার দিকে তাকিয়ে আছে এক অনড় দৃষ্টিতে। কোনো কথা বলেনি, কিন্তু সেই চোখে ছিল হাজারো কথা। অপরাধের প্রতিটা স্তর যেন ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসছে দিশার শরীর থেকে। তবুও দিশার দম্ভে কোনো ভাঙন নেই। সে চেয়ারে বসে আছে, হুইল চেয়ারে, মাথা তুলে। মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি, যেন সে একেবারে নির্দোষ। তখন আবির ডেকে আনলো আরেকজন গার্ডকে। সেই গার্ড জানালো, স্যার, আমি গতকাল রাতে যখন টহল দিচ্ছিলাম তখন দেখি অন্ধকার করিডোর থেকে দিশা ম্যাম বেরিয়ে আসছেন। তখন অফিসে আর কেউই ছিল না। ঘরে আবারও চাপা গুঞ্জন, কিন্তু দিশা এবারও পিছুপা নয়, চোয়াল শক্ত করে উত্তর দিল, এই অফিসে আমাদের সবারই যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন আছে। আমি ওই করিডোর দিয়ে যাচ্ছিলাম আরমান স্যারের কেবিনে দেখা করতে, কিন্তু করিডোর থেকেই বুঝি কেবিনে আলো নেই, মানে উনিও নেই। তাই আমি সোজা চলে যাই নিজের বাসায়। আর এই গার্ড কি বলতে পারবে আমি কোনো ফাইল বা কাগজ নিয়ে যাচ্ছিলাম কিনা? গার্ড কিছুটা দ্বিধায় মাথা নাড়ল। না ম্যাম, কোনো ফাইল কাগজ ছিল না। এই কথায় দিশার মুখে একটু নিশ্চিন্তের ছায়া। মনে হলো যেন তার কৌশলী প্রতিরক্ষা কাজ করছে। কিন্তু পুরো হলরুম তখন গা ছমছমে, উত্তেজনায় থমথমে। এক পাশে সত্যের আতঙ্ক, অন্য পাশে সত্যকে ঢাকার শেষ চেষ্টা। আর তার মাঝখানে দাঁড়িয়েছে আরমান, চুপচাপ স্থির, কিন্তু ভেতরে যেন বজ্র নেমে আসছে। আরমান তখনও চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ক্রমশ জমে উঠেছিল এক ধরনের আগুন। আশেপাশে সবাই বুঝতে পারছিল ঝড় ওঠার আগের নিস্তব্ধতা এটা। অবশেষে সেই নিস্তব্ধতা ভেঙে গম্ভীর থমথমে কণ্ঠে আরমান বলে উঠল। ঘর যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দে জমে গেল। কেউ নড়ল না, কেউ বলল না কিছু। আরমান থেমে গেল না, তার গলা গম্ভীর থেকেও যেন আরো ভারী হয়ে উঠল। আপনি বুঝতে পেরেছিলেন যে গার্ড আছে, তাই তাড়াহুড়ো করে আপনি ফাইল দুটো, হ্যাঁ ঠিক আসল ফাইল দুটি আপনি মায়ের কেবিনের পাশের বন্ধ রুমের দরজার নিচ দিয়ে গলিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো জানেন না আপনার কেবিনের দরজাটা কাঁচের তৈরি। আমি ভিতরে থেকে সব কিছু স্পষ্ট দেখতে পেয়েছি, আপনার ভঙ্গিমা, এমনকি আপনার হাতে ধরা ফাইল পর্যন্ত। এই কথাগুলো বলতেই দিশার মুখে যতটুকু আত্মবিশ্বাস আর দৃঢ়তা ছিল সেটা এক মুহূর্তে যেন মিলিয়ে গেল। তার চোয়াল ঢিলে হয়ে এলো, চোখের দৃষ্টি অস্থির হয়ে উঠল, গলার কাছটা শুকিয়ে গেল বলে মনে হলো। ফ্যাকাশে মুখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরমানের দিকে। তবু অপমান, ভয় আর সত্য প্রকাশের চাপে বিধ্বস্ত হলেও দিশা সহজে দমে যাওয়ার পাত্রী নয়। এক মুহূর্ত পরে আবারও কণ্ঠে জোর এনে বলল, স্যার, সিসিটিভি ফুটেজের মেয়েটির মুখ তো চাদরে ঢাকা, আর করিডোরে আলোই ছিল না, সব ছিল অন্ধকার। ওই অন্ধকারে আপনি কিভাবে আমাকে দেখলেন? কিভাবে বুঝলেন ওই মেয়েটি আমি? শুধু শাড়ির মিল থাকলেই কি আমি দোষী হয়ে গেলাম? আমার মতো শাড়ি তো আরো অনেকেই পরে। আর আমি তো আগেই বলেছি আমি এসেছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু কেবিনে আলো নেই দেখে মাঝপথে থেকেই ফিরে গেছি। প্লিজ স্যার, আমার নামে এইসব মিথ্যা অপবাদ দিবেন না।
দিশার গলা কেঁপে উঠল, তার মুখভঙ্গিতে ছিল একরকম জেদের ছাপ, কিন্তু তার সেই আত্মরক্ষার চেষ্টা মুহূর্তে মুখ থুবড়ে পড়ল যখন আরমানের মুখ রাগে লাল হয়ে উঠল। তার হাতের মুঠো এমনভাবে শক্ত হয়ে উঠল যেন কোনোভাবে নিজেকে সংবরণ করে আছে। গলার পেশিগুলো টান টান, চোখের দৃষ্টিতে ঝলসে উঠল ক্রোধ। আরমানকে এতটা রাগান্বিত রূপে কেউ কখনো দেখেনি। হলরুমে থাকা সবাই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, কেউ নিঃশ্বাস নিতেও সাহস করল না যেন। এমনকি দিশাও ভীত হয়ে উঠেছিল, তার বুকের ধুপধুপ শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছিল, কিন্তু মুখে সে কোনো ভয় প্রকাশ করল না, বরং ঠোঁট চেপে ধরে চোখের ভাষা দৃঢ় রাখার শেষ চেষ্টা করলো। কিন্তু সেই মুহূর্তে সবারই বোঝা হয়ে গেল ভেতরে ভেঙে পড়েছে দিশা। আরমান ধীরে ধীরে নিশ্চুপ এক গম্ভীরতায় তার সামনে রাখা ছোট টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল। চারিদিক তখন নিঃশব্দ, শুধু সেই ফোনের স্ক্রিনে ওর আঙ্গুলের নড়াচড়া, যেন সেই নীরবতায় ছিল ঝড়ের পূর্বাভাস। কিছু মুহূর্ত ফোনে ঘাটাঘাটি করে আরমান সেটা এগিয়ে দিল আবিরের দিকে। কণ্ঠে দৃঢ় সংকল্প ঝরে পড়ল গম্ভীর স্বরে, ভিডিওটা ওই স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করো। আবির চোখে এক ঝলক রাগ আর কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা দুই ব্যক্তির দিকে। তাদের মধ্যে একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এই ভিডিওটা স্ক্রিনে চালাও, সবাই যেন দেখতে পায়। হলরুমে তখন নিস্তব্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারো মুখে কোনো শব্দ নেই, নিঃশ্বাস ফেলার আওয়াজটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সবাই অপেক্ষায়, ঠিক এখন কি সামনে আসতে চলেছে। এদিকে দিশার হৃদস্পন্দন যেন কানে কানে গর্জন করছে, বুকের ভেতরটা হঠাৎ করে খালি খালি লাগছে। ও জানে কিছু একটা ভয়ঙ্কর সামনে আসতে চলেছে, আর তার হাত পা ঠান্ডা হয়ে আসছে সেই আশঙ্কায়। মায়া পুরোটা সময় ধরে একপাশে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো শূন্যতার দিকে তাকিয়ে, যেন এই মুহূর্ত তার কাছে কোনো বাস্তব নয়, একটা দুঃস্বপ্ন মাত্র। হঠাৎই বড় টিভি স্ক্রিনে আলো জ্বলে উঠল, আর তাতে ফুটে উঠল সেই ভিডিও, যেটা কারো কল্পনায় নয়, বাস্তবে নির্মম দলিল। ভিডিওতে দেখা গেল দিশা চাদরে নিজেকে জড়ানো অবস্থায়, মায়ার ডেস্কে রাখা ফাইলের পাশে দুইটি হুবহু একই রকম দেখতে ফাইল বার করে আলতো করে রেখে দিল। এরপর নিখুঁতভাবে আসল ফাইলগুলো উল্টে পাল্টে দেখে নিজেরা ফাইল দুটো সেই জায়গায় রাখলো, একটু ব্যতিক্রম না রেখে। তারপরে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে আসল ফাইল দুটো বুকের কাছে চেপে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। এই সব কিছু এত নিখুঁতভাবে ধরা পড়েছে যে ভুল করার কোনো অবকাশও রইল না, কারণ সেই মুহূর্তে দিশার মাথা থেকে চাদর সরে গিয়েছিল এবং তার মুখ পুরোপুরিভাবে স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরার চোখে। দিশা নিশ্চিন্ত ছিল, মায়ের কেবিনের ক্যামেরা বন্ধ, আর তাই সে একটুও নিজেকে ঢাকার প্রয়োজন বোধ করেনি। কিন্তু তার সেই হিসেবে একটু ভুল ছিল, কেবিনের ভিতরে আলো জ্বলছিল, আর সেই জন্যই আরমানের ফোনে ভিডিওটা যেন দিনের আলোর মতো পরিষ্কার, মুখ, হাবভাব, ফাইল পাল্টানোর পুরো প্রক্রিয়া সব। হলরুমে যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিল সবাই, কারো চোখ এক মুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে সরেনি। আগেও অনেক মনে মনে বিশ্বাস করেছিল এই কাজ দিশারি, কিন্তু আজ সেই বিশ্বাস পেল অমোঘ সত্যতার সিলমোহর। এখন আর কোনো ব্যাখ্যা, অজুহাত কিংবা অস্বীকার করার জায়গা নেই দিশার সামনে। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না, চোখে একরাশ আতঙ্ক, আর যেন বুঝতে পারছে এবার তার শেষ রক্ষাও আর হলো না। কিন্তু আবির ছাড়া আর কেউ বুঝতে পারলো না ভিডিওটা ঠিক কোথা থেকে কিভাবে করা হয়েছে। এই নিয়ে আর কেউ মাথাও ঘামালো না। সবাই যখন এটা দেখতে চায়, মিস দিশা এখন কি করে? কাল রাতে মায়া এসেছিল আরমানের কেবিনে, হাতে ছিল সেই গুরুত্বপূর্ণ আসল দুটি ফাইল, যেগুলো পরদিন সকালে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু কেবিনে ঢুকে দেখে আরমান সেখানে নেই, ওয়াশরুমে ছিল সেই সময়। আর এদিকে আবির ওর জন্য নিচে অপেক্ষা করছে। সেই কারণে মায়া কিছু না বলেই আলমারিতে ফাইলগুলো রেখে নীরবে বেরিয়ে যায় কেবিন থেকে। আরমান সেই মুহূর্তের কোনো কিছুই জানতে পারেনি। ওয়াশরুম থেকে ফিরে এসে আরমান পুরো রুমের সকল লাইট অফ করে দেয়, তারপর অন্ধকারে নিজের চেয়ারে এসে বসে পড়ে। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে চোখ বন্ধ করে দেয়। বাইরে যেন নীরব রাত, আর ভেতরে তার অন্তর্দহন। চেয়ারে হেলান দিয়ে বসে ওর মনটা ডুবেছিল একটাই নামে, পিচ্চি মায়াবতী, যাকে সে ওই অ্যাক্সিডেন্টের পর আর কোনোদিনও চোখে দেখেনি, যার কণ্ঠ আর কখনো শুনেনি, যার সাথে আর অন্য কোনো স্মৃতির বাঁধন গাঁথা হয়নি। তবুও সেই মেয়েটাই ওর হৃদয়ে ঝড় তুলে চলেছে প্রতিটি নিঃশ্বাসে। কে সে মায়াবতী? শুধু একটিবার চোখে দেখলেই কি এই দীর্ঘ ব্যাকুলতা শান্ত হবে? সেই অচেনা মেয়েটি এখন যেন তার জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। বুকের ভেতরে যেন আগুন জ্বলছে, যা নিভবে শুধু তখনই যখন মাত্র একবার সে নিজের পিচ্ছি মায়াবতীকে নিজের বুকে চেপে ধরতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে কিছু একটা অস্বাভাবিক ঠেকল ওর। চোখ বন্ধ থাকা সত্ত্বেও যেন টের পেল আলো নিভে গেছে করিডোরে। তৎক্ষণাৎ চেয়ারে সোজা হয়ে বসে পড়ে আরমান। সতর্ক চোখে তাকিয়ে রইল কেবিনের কাছের দরজার অপরটায়। ধীরে ধীরে একটা ছায়ামূর্তি করিডোর দিয়ে এগিয়ে এলো মায়ের কেবিনের দিকে, নিঃশব্দে, সুনিপুণভাবে। তারপর সে ছায়া চাবি দিয়ে মায়ের কেবিনের লক খুলে ভেতরে প্রবেশ করলো। আরমানের মুখে তখন এক বিন্দু শব্দ নেই।
কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ও নিঃশব্দে টেবিলের উপর রাখা রিমোটটা তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সেটা নিশানা করে একটা নির্দিষ্ট বোতামে চাপ দিল। সাথে সাথে ওর কেবিন ও মায়ের কেবিনের মাঝের কাচের দেয়ালে টানা থাকা ভারী পর্দাটা সরে গেল। অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা সেই মুখটা স্পষ্ট হয়ে উঠল ওর চোখের সামনে। মিস দিশা। দিশা তার চাদরের নিচে লুকানো মুখ আর হাতের সাবধানে ধরা ফাইল, সব স্পষ্ট হয়ে উঠেছে আরমানের চোখে। আরমান এক মুহূর্ত দেরি না করে নিজের মোবাইলে রেকর্ডিং চালু করে দেয়। ঠান্ডা মাথায় নিখুঁতভাবে সেই সমস্ত অনুচিত কর্মকাণ্ডের প্রত্যেকটা মুহূর্ত ধারণ করে রাখে। মায়ের কেবিনের আলো জ্বলায় চোখের সামনে সবকিছু দিনের মতোই পরিষ্কার। দিশা মায়ের কেবিন থেকে বেরিয়ে যেতে আরমানও সাথে সাথে উঠে এসেছিল চেয়ার ছেড়ে। তারপর দিশাকে হঠাৎ করে ফাইল দুটো পাশের রুমের দরজায় নিচ দিয়ে ভরে দিতে দেখে থেমে যায়। আরমানও তারপর বুঝতে পারে কেউ একজন হঠাৎ করে চলে আসে, দিশা এমনটা করেছে। কি মনে করে আর যায় না আরমান ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বাঁকা হাসি হাসি শুধু। একদিন পর সকাল 8টা, স্নিগ্ধ শান্তির আবরণে মোড়া এক নিঝুম সকাল। আকাশের রোদ যেমন কোমল আর মৃদু, তেমনি আরমানের মনেও আজ এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। চারিপাশে ছড়িয়ে আছে মনোরম ফুরফুরে এক বাতাস, যা যেন তার মনের আবেগগুলোকেও ছুঁয়ে যাচ্ছে নরম পরশে। আরমানের BMW গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার। পিছনে বসে থাকা আরমানের চোখে মুখে খুশির আলো খেলা করছে। পাশে বসে থাকা বিরাটও যেন তার আনন্দে শরিক। ড্রাইভারকে বিরাট অ্যাড্রেস দিয়েছে। রাতেই কথা হয়েছিল বিরাটের সাথে, আজই তারা মাইশার কাছে যাবে। অনেক দিনের এক অদেখা স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আরমানের হৃদয়ে তোলপাল করা এক উত্তেজনা। অবিশ্বাস আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে সে যেন বোঝার চেষ্টা করছে সবটা কি সত্যি। এতদিনের প্রতীক্ষা, এত হৃদয়ের ব্যাকুলতা, সবকিছুর পর আজ সে দেখতে পাবে ওর পিচ্চি মায়াবতীকে চোখের সামনে একেবারে জীবন্ত রূপে। মনে হচ্ছিল এই অনুভূতিটা হয়তো কোনো রূপকথার চেয়ে কম নয়। সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে ওর। পিচ্চি মায়াবতীর কথা মনে হতে আরমানের চোখের সামনে ভেসে উঠল মায়া সেই নিষ্পাপ মুখটা, স্নিগ্ধ সরল কোমল। মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন অফিসে ধরা পড়েছিল দিশার কুচক্র। তীব্র রাগে ফুঁসে উঠেছিল আরমান। চেয়েছিল দিশাকে এমন এক শাস্তি দিক যাতে সে শুধু অফিস থেকেই না, পুরো কর্মজীবন থেকে একরকম নির্বাসিত হয়। কারণ কোনো সাধারণ ভূত ছিল না সেটা, তা ছিল হিংসা আর প্রতারণার চূড়ান্ত বহিঃপ্রকাশ। দিশা কান্নায় ভেঙে পড়েছিল, কাঁদতে কাঁদতে স্বীকারও করেছিল তার এই অপকর্মের একমাত্র কারণ ছিল মায়ের প্রতি তার হিংসা। দিশা চেয়েছিল মায়ের ডিজাইন সময় মতো জমা না দিতে পারার সুযোগে তাকে অপদস্থ করা হোক আর আরমান তাকে অফিস থেকে বের করে দিক। কিন্তু মায়া, যার হৃদয় ছিল দয়া পরিপূর্ণ, সে কি আর পারল কঠোর হতে? নিজের প্রতি হওয়া অন্যায়ের পরও দিশার অনুশোচনায় গলে গিয়েছিল তার কোমল। বহুবার অনুরোধ করেছিল আরমানকে, দিশাকে যেন এই কঠিন শাস্তি না দেওয়া হয়। আরমানের মনে দ্বন্দ্ব ছিল। সে জানতো ন্যায়ের খাতিরেই উচিত ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আর কেউ এমন সাহস না পায়। কিন্তু মায়ের কাতর অনুরোধ, দিশার বারবার ক্ষমা চাওয়া, সব মিলিয়ে সে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিল। শেষে শুধু অফিস থেকে দিশাকে বহিষ্কার করা হয়। এইসব ভাবতে ভাবতেই আরমানের মুখে ফুটে উঠল এক শান্ত স্নিগ্ধ হাসি। আজ সে যাচ্ছেই তো তার জীবনের সবচেয়ে প্রিয় মুখটিকে দেখতে, পিচ্চি মায়াবতীকে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে হৃদয় এক অজানা আবেগের ঢেউ নিয়ে। ভাবনার অতল গহ্বরে ডুবে থাকা আরমান হঠাৎই টের পেল গাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে। বাস্তবে ফিরে এলো সে। বাইরের এই দৃশ্যপটে চোখ ফেলতেই তার ভ্রু কুঁচকে উঠল। গাড়ি এসে থেমেছে এক ভীষণ চেনা অথচ এই মুহূর্তে অপ্রত্যাশিত জায়গায়। চোখ পড়ল বাড়ির সামনে জড়ো হয়ে থাকা শতাধিক মানুষের ভিড়, শোকস্তব্ধ মুখ, ফিসফাস কথোপকথন, কারো চোখে অশ্রু, কারো মুখে গভীর বিষাদ, কেউ বা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে। দৃশ্যটা যেন জানাজার আগে শেষ অপেক্ষার মুহূর্ত। আকাশে যেমন থমকে থাকা বিকেল, তেমনই নিঃশব্দ চারিপাশ। ভারী বাতাসে মিশে থাকা ইন্নালিল্লাহ সুর। আরমানের বুকের ভেতর যেন হঠাৎ এক অজানা আশঙ্কার কাঁপুনি বেজে উঠল। চোখ কুঁচকে সে তাকালো আশেপাশে। এত ভিড়, এত শোকের ছাপ, কিন্তু কেন? কি হচ্ছে এখানে? গাড়ি থেমে গেছে। ড্রাইভার জানালার কাচ নামিয়ে কিছু একটা জিজ্ঞাসা করলো পথচারী এক ভদ্রলোককে। ভদ্রলোক নিচু গলায় কি যেন বললেন। আরমান শুনতে পেল না। সে তখন পুরোটাই অবাক হয়ে ছুটে বেড়াচ্ছে তার ভাবনার ভেতরে। পাশে বসা বিরাটের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। বিরাট স্থির মুখে জানালো, এখানেই আছে আপনার মাইশা। শুনেই বুকের মধ্যে কেমন এক ঝাঁকুনি খেয়ে উঠল আরমান। মাইশা মানে আমার পিচ্চি মায়াবতী? মনে মনে নিজেকে প্রশ্ন করলো সে। এক মুহূর্তের জন্য যেন গলার স্বর হারিয়ে ফেলল। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামলো সে। আশেপাশে দৃশ্যগুলো যেন ধোঁয়ার মতো ছায়া হয়ে ঘিরে ধরেছে তাকে। বাতাস ভারী ভারী নিঃশ্বাসের মতো। গেট পেরিয়ে পা বাড়াতে অদ্ভুত এক চেনা গন্ধে কেঁপে উঠল তার ভেতরটা। এই গন্ধটা, এই দেয়ালের ধুলো, এই উঠোনের ধূসর ছায়া, সবকিছু যেন বলে দিচ্ছে সে ভুল ভাবেনি। হ্যাঁ,
এটা মায়াদের বাড়ি, তবুও যেন বিশ্বাস হতে চায় না। সে তো ওর পিচ্ছি মায়াবতীর কাছে যাচ্ছিল একটা নতুন জীবন, একটা নতুন শুরুর আশায়। তাহলে এখন এই মৃত্যুর বাতাবরণ কেন? আরমান থমকে দাঁড়ালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়ির সদর দরজার দিকে। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা যেন সমস্ত শব্দ শুষে নিচ্ছে। বিরাট এবার আরমানের কাঁধে আলতো হাত রাখলো, বলল, চলুন ভেতরে চলুন, আপনার মাইশা ও ভেতরে আছে। আরমান ধীরে ধীরে এগুলো, বুকের ভেতর ঢেউয়ের মতো ওঠানামা করছে আবেগের জলোচ্ছ্বাস। পা যেন ভারী, দৃষ্টি ঝাপসা। উঠোন পেরিয়ে ঘরের ভেতর পা রেখে তার চোখে পড়ল সেই দৃশ্য, যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। ঘরের মাঝখানে একটি মৃতদেহ শায়িত, মাথার কাছে নিস্তব্ধ হয়ে বসে আছে এক নারী, মাটির মতো নিঃশব্দ, পাথরের মতো স্থির, চোখে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ, কাজল গলে গাল বেয়ে নেমেছে নিচে, এলোমেলো চুল, বিবর্ণ চেহারা, স্তব্ধ দৃষ্টি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে শূন্যতার দিকে, যেন কিছুরও হিসেব নেই। কোনো হিসেব রাখাও যেন জরুরি নয় এখন। আরমানের পা থেমে গেল। বিরাট এবার সামনে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেখালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।